আমি ডক্টর ইউনূস এবং তাদের প্রশাসনের ব্যাখ্যায় কিন্তু আমি অসন্তুষ্ট না। আমার কাছে অসন্তুষ্ট হচ্ছি রাজনৈতিক মাঠে এক ধরনের খেলা চলছে। মুসলিম উত্তরাধিকার আইনে যেটাকে ফরায়েজ বলি, সেটা কারেকশনস করে ছেলে এবং মেয়ে উভয়ের সম্পত্তি, পিতার সম্পত্তি অথবা আপনার তাদের যে বংশের সম্পত্তি, সেটার ব্যাপারে সমান হিস্সা চাচ্ছে। জি, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ঘোষণা ছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব, যদি অল্প সংস্কার হয় আর ন্যূনতম, আর যদি বেশি সংস্কার হয় তাহলে হচ্ছে আরো 6 মাস, দ্যাট ইজ 26শে জুন পর্যন্ত। আপনাকে মানে বিষয়টা আমি মাঝে মাঝে একটু ফান হিসাবে বলি যে 5 তলা বানালে 1 বছর লাগবে, আর যদি 10 তলা বানায় তাহলে 1.5 বছর লাগবে। আমি মনে করি এইভাবে বলাটা ঠিক না, তবে উনি কিন্তু কনসিস্টেন্ট আছেন। ওনার যে পিএস সচিব, প্রেস সচিব, উনি কিন্তু ফেস দ্য পিপলে ক্লিয়ারলি বলেছেন যে আসলে ওনারা ডিসেম্বর থেকে কাট অফ ডেট হচ্ছে জুন, এর বাইরে যাবেই না। তার মানে আমরা মনে করি ওনার ব্যাখ্যা যেটা, যে কোনো কারণে, কোনো দৈব কারণে, বিভিন্ন কারণে নির্বাচনটা একটু একটু শিফটেড হতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই সেটি জুনের পার হবে না, এটি বলতে চেয়েছেন। হ্যাঁ, তো আমি মনে করি এই বলার মধ্যে অনেস্টি আছে একদিকে, কিন্তু আরেক দিকে কিন্তু একটু ফাঁকও রয়ে গেছে। যে আমি বিষয়টা একটু ব্যাখ্যা করে বলি, আমরা যখন পাত্রপক্ষ পাত্রী দেখতে যাই, দেখার পরে পাত্রী যদি খুব ভালো লাগে, একদম পছন্দ হয়ে যায়, তাহলে বলি যে আহ, সবকিছু ঠিক আছে, আপনার কবে বিবাহ হবে, দরকার হলে আজকে এই কাজে ডেকে হয়ে যায়। আর যদি ভালো না লাগে, তখন সামনাসামনি কিছু বলে না, যে ওর বড় ভাই, আমার ছেলে বড় ভাই এখনো বিদেশে আছে, আসার পরে তারপরে উনি দেখে বিষয়টা আমরা চূড়ান্ত করবো, মানে একটা ফাঁক রাখে। তো আমার মনে হয় এইখানে একটু রাজনৈতিক ভাবে তারা একটা ফাঁক রাখতেছে। কিন্তু আমি ডক্টর ইউনূস এবং তাদের প্রশাসনের ব্যাখ্যায় কিন্তু আমি অসন্তুষ্ট না। আমার কাছে অসন্তুষ্ট হচ্ছি রাজনৈতিক মাঠে এক ধরনের খেলা চলছে। সাম্প্রতিক সময় দেখবেন বিভিন্ন ধরনের সমস্যা আবারও তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলা জনিত এবং নানাবিধ রাজনৈতিক নন কোহেসিভনেস। আপনি দেখেন জামাতের নেতা বিদেশ থেকে এসে বললেন ফেব্রুয়ারি, মানে রোজার আগেই নির্বাচন হবে। আর জলঢাকা ওনার জনসভায় উনি বললেন যে বিচার সংস্কার না হওয়ার আগে কোনো নির্বাচনই ঠিক না। তার মানে রাজনৈতিক দলগুলি খুব শিফটেড হচ্ছে। এর পাশাপাশি এনসিপি যে কথাগুলি মাঠে বলছে, যে প্রশাসন বিএনপি হয়ে গেছে, দরকার হলে আমরা এটি যদি নিরপেক্ষ না থাকে তাহলে আমরা ইলেকশনে যাব না। এর পাশাপাশি আপনি দেখেন আরো কিছু ঘটনা প্রবাহ আমাদেরকে বলে সাম্প্রতিক সংস্কারের একটা বড় ইস্যু কিন্তু মাঠে আসছে। সেটা কি জানেন? সেটা হলো মুসলিম আইনে, হ্যাঁ, আপনার ওই যে আমাদের মুসলিম উত্তরাধিকারী আইন, যেটা নারী কমিশন যে 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 প্রস্তাবনাগুলো দিয়েছে, তার মধ্যে একটা অন্যতম প্রস্তাবনা হচ্ছে মুসলিম উত্তরাধিকার আইনে, যেটাকে ফরায়েজ বলি, সেটা কারেকশনস করে ছেলে এবং মেয়ে উভয়ের সম্পত্তি, পিতার সম্পত্তি অথবা আপনার তাদের যে বংশের সম্পত্তি, সেটার ব্যাপারে সমান হিস্সা চাচ্ছে। সেইখানে কিন্তু একটা বড় ধরনের ঝামেলা, বীজ কিন্তু বপন হয়ে আছে। আমি মনে করি এইটাও আমার মনে হয় সংস্কারের একটা অন্যতম ইস্যু। এই জায়গাটায় আমার মনে হয় বোঝা উচিত। আমি এই বিষয়ে একটু একটু বিস্তারিত বলি। জি মুসলিম জি, বলুন স্যার। উত্তরাধিকার আইন, আমি কি একটু সময় পাবো? জি একটু জি, সময় শিওর পেলে শিওর এই স্যার, বিষয়টা, বলেন, আপনি বলেন স্যার। এটা 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 খুবই ভুল মেসেজ যাবে নাহলে। আমাদের বর্তমান আইনে, কোরআনের আলোকে, সূরা নিসায় আমাদের বলা আছে যে 8, 7, 11, 12 এবং 176 আয়াতে প্রত্যক্ষভাবে মুসলিম উত্তরাধিকার আইন সম্পর্কে বলা আছে 12 জন অংশীদার, 4 জন পুরুষ, 8 জন নারী। আমাদের হুজুররা কিন্তু এটাই বলেন, কিন্তু আমি একটু ভিতরে যেয়ে দেখলাম যে এইটা সঠিক কথা নয়। উত্তরাধিকার আইন নানা সময় সমাজের প্রয়োজনে পরিবর্তিত হয়েছে। বেসিসটা, 7টা বেসিসকে সামনে রেখে এই উত্তরাধিকার আইন সেট আপ হয়। একটা হচ্ছে কোরআন প্রথমত, তারপরে হাদিস, তারপরে ইজমা, তারপরে কিয়াস, তারপরে আরবীয় প্রথা, দ্যাট ইজ পরম্পরা, বিধিবদ্ধ আইন,
সর্বশেষ আদালতের নির্দেশ, এই 7টি মৌলিক বিষয়কে সামনে রেখে যুগে যুগে আমাদের এই আইনটি পরিবর্তিত হয়েছে এবং রিসাফল হয়েছে। আপনি 60-এর দশকে গোড়ার দিকে এই আইনগুলি করার ক্ষেত্রে মাওলানারা অথবা মুফতিরা অথবা শরিয়া বোর্ড তারা সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এই আইনগুলি পরিবর্তন করে। আমাদের নারীরা এখন যে দাবিটা করছে এটি কিন্তু সঙ্গত। নারীরা নানাভাবে কিন্তু আইন এই 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 যে মুসলিম আইনের সম্পদ বন্টনের যে বিষয়টি, এটি দ্বারা ডিপ্রাইভ, এটি বাস্তব। সুযোগ এসেছে। আমি গতকাল একটা টক শোতে আমি মুফতি সাহেবদেরকে বলেছি এইটি সোল দায়িত্ব আপনাদের। দেখেন, আমি উল্লেখ করে বলেছি, বিশেষ করে ইজমায় বলা আছে যে সকল আইনের ব্যাখ্যা অথবা যে সকল সমস্যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় করে যেতে পারেননি, তা আলেম ওলামারা বসে সম্মিলিতভাবে সমাজের প্রয়োজনে সেই ব্যাখ্যার মধ্য দিয়ে তার সমাধান করতে হবে, সেটা ইজমায় বলছে। কিন্তু কিয়াসে আরো মারাত্মক কথা বলছে যে যুক্তিসঙ্গত বিষয়কে সামনে নিয়ে কিন্তু এই আইনগুলি ব্যাখ্যা করা যায়। যেমন উদাহরণ হিসেবে বলেছে, মদ খাওয়াটা এক সময় কিন্তু হারাম ছিল না। মদের অতিরিক্ত বা তীব্রতায় মানুষের স্বাভাবিক জ্ঞান বুদ্ধি যখন লোপ পায়, তখন ওই মাত্রাটাকে তারা কিন্তু প্রভিডেট করেছে। সঙ্গত কারণে আমাদের যুগে যুগে আমাদের যুগের প্রয়োজনে বিদায় হজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে বলেছে এটি সর্বশেষ ধর্ম, এরপরে আর কোনো ধর্মের প্রয়োজন নাই। কেন বলেছেন? উনি বলেছেন ইহকাল এবং পরকালের সকল সমস্যা, সকল ব্যবস্থাপনা এটির মধ্যে নিহিত আছে। আগামীতে যুগে যুগে সমাজ পরিবর্তনের সাথে সাথে ইসলাম সেই সকল ব্যাখ্যার মধ্য দিয়ে সে সমস্যার সমাধান করার ফিলোসফি বা দার্শনিক বিষয়টি নিহিত আছে। আমি মনে করি ইসলাম যে কথাটা বলেন, গতকাল এটা আসেছে যে মেয়েরা অনেক বেশি পায়, মেয়েদেরকে কষ্ট করার দরকার কি, চাকরি করার দরকার কি, বাইরে যাওয়ার দরকার কি? স্যার আমি আপনার কাছে আসবো, আমি এক মিনিটে শেষ করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিন্তু কর্মজীবী মহিলাকে প্রথমে বিবাহ করেছেন এবং উনার ওই ব্যবসায়ে কোনো প্রকার উনি বাধা দেননি এবং উনি সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখেছেন। সঙ্গত কারণে আমি মনে করি সময় এসেছে এই দান্দিক পরিবেশ থেকে নারী পুরুষ এবং আমাদের সমাজে আমাদের নারীরা শুধুমাত্র সেবার সময় ফ্যামিলিতে থাকে, কিন্তু বাবা মা মৃত হওয়ার পরে ছেলেরা জমি ভাগ করে তাকে যে ঠকায়, সেইখান থেকে তাদেরকে উদ্ধার করা উচিত। আমি এইভাবে মনে করি এই আইনটি আসলে সংস্কার করা দরকার, এটি তত্ত্বাবধায়ক সরকার করা দরকার। কোন রাজনৈতিক দল এই রিস্ক নিবে না, এটি খুবই জরুরি ইস্যু বলে আমি মনে করি।